হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি ঈদের আগে তোমাদের নগ্নবীজি আবৃত্তিবীজি উদ্ভিদ জীববিজ্ঞানের প্রথম পত্রের যে নগ্নবীজি আবৃত্তিবীজি উদ্ভিদ পড়াচ্ছিলাম, ওখান থেকে আজকে পুষ্প সংকেত এবং পুষ্প প্রতীক শেষ হয়ে গেলে এটাই পুষ্প সংকেত এবং পুষ্প প্রতীক এই দুইটার উপরেই আমি তোমাদের আজকের ক্লাসটা নিব। একটু গুরুত্ব দিয়ে শোনো, খুব উপকার হবে। শোনো, এই পুষ্প সংকেত এবং পুষ্প প্রতীক সেটা হচ্ছে পুষ্প সংকেত, জবার পুষ্প সংকেত, জবার পুষ্প সংকেতটা কি আগে আমরা শিখি, তারপরে ধান, এই দুইটাই করবো। জবা হচ্ছে বহু প্রতিসম, এই চিহ্নটা হচ্ছে বহু প্রতিসম চিহ্ন। তারপরে এটা হচ্ছে উপলিঙ্গিক, উপবৃত্তি পাঁচটি, মুক্ত বৃত্তি পাঁচটি, যুক্ত দল পাঁচটি, মুক্ত পুংস্তবক অসংখ্য, যুক্ত এবং দলরত্ন গর্ভশয় অভিগর্ভ পাঁচটি, যুক্ত। এই ব্যাখ্যা আমি পরে তোমাদের দিচ্ছি। এখানে আমি লিখছি হচ্ছে জবার পুষ্প সংকেত, আর আমি আরেকটা লিখছি হচ্ছে ধান। তোমরা জানো যে সিলেবাসে দুইটা আছে, একটা পৈশী গোত্র সেটা হচ্ছে ধান একবীজপত্রী উদ্ভিদের ভিতরে, আর আরেকটা আছে তোমার জবা মালভেসী গোত্র দ্বিবীজপত্রী উদ্ভিদের ভিতরে, মালভেসী গোত্র। তা ধানের যে সংকেত সেটা শোনো, মৌপ। আসলে মৌপ সম্পর্কে তোমরা এর আগে জানো কি জানি না, তবে আমি এখন এর ব্যাখ্যা দিচ্ছি। মৌপ হচ্ছে মঞ্জুরি পত্র, মৌপ উপমঞ্জুরি পত্র। তারপরে এটা হচ্ছে এক প্রতিসম চিহ্ন হচ্ছে এটা, আরেকটা দেওয়া যায় ঠিক এরকম পার্সেন্টেজের মতন। এই আরেকটা শোনো, এটা হচ্ছে উভলিঙ্গিক। তারপরে পয়রস্য শুধু যদি থাকে তাহলে পুষ্পপুট, পুষ্পপুট হচ্ছে দুইটি, পয়রস্য বিসর্গ যদি থাকে তাহলে পুংস্তবক 3 + 3, গর্ভাশয় নিচে দাগ 1, এই দুইটা আমি লিখেছি। এরপরে আমি এখন তোমাদের যে পুষ্প সংকেত লেখা, আগে জানবো যে পুষ্প সংকেতটা কি, পুষ্প সংকেতটা কি, আর আগে জানবো পুষ্প কি। রূপান্তরিত বিটপকেই পুষ্প বলে, আর পয়েসি গোত্রের এই পুষ্পকে পুষ্পিকা বলা হয়, পয়েসি গোত্র যেটা সেটা। এখন যেটা আমি তোমাদের যেটা বলছি সেটা হচ্ছে এই যে সংকেতগুলো লিখেছি, যে সংকেতের মাধ্যমে পুষ্পের বিভিন্ন স্তবকের সদস্য সংখ্যা, তাদের সেই সদস্য সংখ্যার মধ্যে বৃত্তি, দল, পুংস্তবক, স্ত্রীস্তবক, তারপরে এদের উপস্থিতি অনুপস্থিতি, তারপরে এদের সমসংযোগ অসমসংযোগ ইত্যাদির মাধ্যমে দেখানো হয়েছে যেটা, সেটা পুষ্প সংকেত বলে। এই পুষ্প সংকেত লেখার কিছু নিয়ম আমি তোমাদের শেখাচ্ছি, সেটা দেখো। আমি যে চিহ্নটা দিলাম এটা হচ্ছে পুংস্তবক, পুরুষকে ইন্ডিকেট করতে এটা চিহ্ন ব্যবহার হয়, স্ত্রীকে বলতে এটা বোঝানো হয়, মৌলিক বলতে এইটা। এর পার্সেন্টেজ যদি থাকে সেটা হচ্ছে এক প্রতিসম। আসলে এক প্রতিসমটা কি সেটা শোনা, বহু প্রতিসম কি সেটা শোনা। কোন পুষ্পকে যদি একবারই সমান অংশে ভাগ করা যায় সেটা হলো এক প্রতিসম। যদি অনেকগুলো ভাগে বিভক্ত করা যে থাকে তখন সেটাকে বলা হচ্ছে বহু প্রতিসম পুষ্প। তাহলে আমার সেই এক প্রতিসম এটাকে আবার আমি আরেকটাও লেখা যায়, সেটা হচ্ছে ঠিক এই চিহ্ন, এটা হলো এক প্রতিসম। বহু প্রতিসম চিহ্ন কি অনেকবার সমান দুই অংশে ভাগ করা যায়, সেটা হচ্ছে বহু প্রতিসম। সেই বহু প্রতিসম সংখ্যাটা হচ্ছে এইটা, আমি যেটা লিখছি এটা হচ্ছে বহু প্রতিসম। আমি যদি লিখি এরকম মৌপ, তাহলে মৌপ লিখতে লেখা থাকবে মঞ্জুরি পত্র, মৌপ হচ্ছে মঞ্জুরি পত্র। যদি আমি লিখি এরকম মৌপ তাহলে উপমঞ্জুরি পত্র। যদি লিখি আমি শুধু ব্রি লিখে দিলেই হবে, উপবৃত্তি। যদি লিখি এরকম বৃত্তি, যদি লিখি শুধু দলমণ্ডল। যদি পয়রস্য লিখি তাহলে পুষ্পপুট, তাহলে থাকবে সেটা পুষ্পপুট। যদি আমি পয়রস্য দিয়ে বিসর্গ দিই তাহলে পুংস্তবক। যদি লিখি গর্ভাশয়, গর্ভাশয়ের নিচে দাগ থাকবে অধিগর্ভ, গর্ভাশয়ের নিচে দাগ হলে অধিগর্ভ, গর্ভাশয়ের উপরে দাগ হলে অধোগর্ভ।
আমার সিলেবাসে যেটা আছে দুটো হলো গর্ভাশয়ের নিচে দাগ আছে অধিগর্ভ, এইটাই আমি ভালো করে জানি। তারপরে দেওয়ার পর মধ্যে যদি এরকম দাগ থাকে তাহলে দ এবং পয়রস্যু দিয়ে বিসর্গ এরকমই পাবা তোমরা জবার ক্ষেত্রে, সেটা হলো দললগ্ন, দললগ্নর ক্ষেত্রে এগুলো পাবা। যাই হোক, আমি তোমাদের এই সংখ্যাটা থাকবে ইনফিনিটিভ অসংখ্য থাকতে পারে, অসংখ্য যদি বোঝানো হয় তখন এই ইনফিনিটিভ এটা থাকবে, ভালো কথা। তাহলে আমি তোমাদের ক্ষেত্রে এই যে জবার যে পুষ্প সংকেত লিখেছি সেটা সম্পর্কে আমি একটু ব্যাখ্যা দিই। এই চিহ্নটা হচ্ছে বহুপ্রতিসম, তাহলে জবা ফুল এটা হচ্ছে বহুপ্রতিসম। কোন গোত্রের ফুল? জবা মালবেসি গোত্রের। এটা হচ্ছে বহুপ্রতিসম। উভলিঙ্গিক, উভলিঙ্গিক মানে কি? একটা ফুলে যদি পুংস্তবক স্ত্রীস্তবক দুইটাই থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে উভলিঙ্গিক, ভালো কথা। উপবৃদ্ধি যদি থাকে তাহলে এখানে আছে উপবৃদ্ধি কয়টি? 5টি। ব্র্যাকেটের ভিতরে নেই তাহলে মুক্ত। বৃদ্ধি 5টি যুক্ত, ব্র্যাকেট দিয়ে আছে তাহলে যুক্ত। দল 5টি মুক্ত। পুংস্তবক এই যে ইনফিনিটিভে ব্র্যাকেট অসংখ্য এবং দল পর মাথার উপরে দাগ তাহলে দললগ্ন। গর্ভাশয়ের নিচে দাগ আছে গর্ভাশয় অধিগর্ভ, 5টি যুক্ত, ব্র্যাকেট দেওয়া আছে তাহলে 5টি যুক্ত। এটা হচ্ছে জবার পুষ্প সংকেত। এবার পয়েছি গোত্র আমি বলছিলাম ধান, গ্রাস ফ্যামিলি, যেটা ধানের পুষ্প সংকেত এই গোত্রে যে কাইনোডন ডেকটাইলন, জবা এই দুর্বাঘাস, দুর্বাঘাসের বৈজ্ঞানিক নাম হচ্ছে কাইনোডন ডেকটাইলন। এরকম অনেক আছে, জ্যামে ওটস, তোমার হলো ভুট্টা, তারপরে বাম্বুসা বাম্বুস, বাঁশ, বাঁশ বাংলাদেশে 28 প্রজাতির বাঁশ আছে। তাহলে ঠিক এগুলো সবই হচ্ছে গ্রাস ফ্যামিলি, পয়েসি গোত্র। আমি ধানের ক্ষেত্রে যদি লিখি তাহলে মৌপদে আছে, তাহলে এটা কি হবে? মঞ্জুরি পত্র উপস্থিত, উপমপা উপমঞ্জুরি পত্র উপস্থিত, এরকম দাগ আছে, তাহলে আমি বলবো এক প্রতিসম। তারপরে এটা চিহ্ন দেখে আমি বুঝতে পারছি কি এটা হচ্ছে উভলিঙ্গিক। পয়রস্যু দিয়ে 2 দিয়ে আছে তাহলে পুষ্পপুট। বৃদ্ধি দলকে যদি আলাদাভাবে না চেনা যায় তখন সেটাকে বলা হয়েছে পুষ্পপুট। তাহলে পুষ্পপুট কয়টি? 2টি। পয়রস্যু দিয়ে মানে সাথে পুংস্তবক 3 যোগ 3, 3 যোগ 3 মানে 3টি করে 2 স্তরে সজ্জিত, 3টি করে 2 স্তরে সজ্জিত হচ্ছে, এই জন্য 3 যোগ 3 দিয়ে আছে। গর্ভাশয় অধিগর্ভ, একটি মুক্ত। এটা কি লিখলাম আমি? হলো পুষ্প সংকেত। তাহলে পুষ্প সংকেত আমার আগে শিখতে হবে। এই পুষ্প সংকেতের সাথেই পুষ্প প্রতীক রিলেটেড। আমি ঠিক সেম জবা এবং ধানের পুষ্প প্রতীক অঙ্কন করে আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা একটু খেয়াল করো, তাহলে তোমাদের এটাও সঠিকভাবে জানতে পারবো। আমি জবার পুষ্প প্রতীক অঙ্কন করছি, তারপরে ধানের ডাল। পাঁচটা ভাগে ভাগ করে নিলাম, পাঁচটা। এই পাঁচটা নিয়ে মাঝখান করে এইভাবে দিলাম। এবার সেম আবার আবার ভিতর দিয়ে আবার পাঁচটা ভাগে ভাগ করব। এবার একই রকম হয়ে যাচ্ছে বলে একটু মাঝখানে দাগ দিয়ে দিচ্ছি। এবার এর সাথে এটা লাগাই দিচ্ছি। পাঁচটা হচ্ছে আগেটা ছিল মুক্ত, কোনোটার সাথে কোনোটা লাগানো নেই, এটা এবার যুক্ত আছে। ঠিক আমি এই পুষ্প সংকেতের সাথেই এটা একবারে মিলে এটা করতে হবে। পরে আবার ঠিক সেম আবার আমি গোল একটা দিয়ে দিলাম, দিয়ে এটা এইভাবে।
এটা হলো টুইস্টেড, পাকানো, একটা ভিতরে একটা বাইরে, একটা ভিতরে একটা বাইরে, একটা ভিতরে একটা বাইরে, ঠিক এইভাবে আছে। এর সাথে আমি এটা লাগাই দিই, দললগ্ন ছিল, দললগ্ন, এই যে দ আর পর করে দাগ ছিল, সেই দাগটার ব্যাখ্যা হচ্ছে এটা এইভাবে সংযুক্ত অবস্থায় থাকবে। তারপরে আসবে পুংস্তবক। পুংস্তবক অসংখ্য, এইটা হলো গর্ভাশয়। তাহলে আমি এটা দেখো, এটা হচ্ছে মাতৃঅক্ষ, যে অক্ষতে পুষ্পের সৃষ্টি হয় তাকে বলে মাতৃঅক্ষ। মাতৃঅক্ষটা হচ্ছে কি, যে অক্ষতে পুষ্পের সৃষ্টি হয় তাকে বলে মাতৃঅক্ষ। তারপরে এটা হচ্ছে উপবৃত্তি, উপবৃত্তি এটা হচ্ছে দল, দলমণ্ডল। তারপরে ও এটা হচ্ছে বৃত্তি, তারপরে এটা হচ্ছে দলমণ্ডল, তারপরে এটা হলো পুংস্তবক, পুংস্তবক এটা হচ্ছে গর্ভশয়। তাহলে এটা হচ্ছে জবার পুষ্প প্রতীক। আমি কি লিখবো, চিত্র লিখে, জবার পুষ্প প্রতীক। প্রত্যেক বোর্ড পরীক্ষার প্র্যাকটিক্যালে এই ছবিটা আঁকতেই হবে, প্রত্যেকেরই এই একটা ছবি আঁকতে হবে, সেটা হচ্ছে এইটা। তাহলে জবার পুষ্প প্রতীক অঙ্কন আমরা মোটামুটি ভাবে শিখলাম। এর সাথে যে মিল আছে কিনা দেখি। বলছে উপবৃত্তি, উপবৃত্তি 5টি মুক্ত, এই যে উপবৃত্তি 5টি মুক্ত, বৃত্তি 5টি যুক্ত, বৃত্তি 5টি যুক্ত, দল 5টি মুক্ত, দল 5টি মুক্ত, কোনোটার সাথে এটা লাগানো নেই, কোনোটার সাথে এটা সংযুক্ত নেই। তারপরে আছে কি, পুংস্তবক অসংখ্য, এই যে অনেকগুলো পুংস্তবক আছে। গর্ভাশয় অধিগর্ভ 5টি, 1 2 3 4 5, এই হচ্ছে আমার জবা ফুলের পুষ্প প্রতীক। আরেকটা শেখা হচ্ছে ধান, আরেকটা হচ্ছে ধান। সেই ধানের এটা আমি এখন আছি, এটা একটু খেয়াল করো। এটা হচ্ছে পয়সী গোত্রের পুষ্প প্রতীক ধান। আর একটা আছে 3 যোগ 3, 3টি করে 2 স্তরে সজ্জিত। এইটা হলো ভিতরের দিকে, এইটা পুরো হবে না, আমি তা দেখানোর উদাহরণ জন্য দিচ্ছি। আর এটা হচ্ছে বাইরের থেকে, এই এর নাম লটিকিউল, এটা হচ্ছে মাতৃঅক্ষ, মাতৃঅক্ষ। টেলিয়া, এটার নাম হচ্ছে লেমা, এটার নাম লটিকিউল, এটা হলো পুংস্তবক, পুংকেশর বা পুংস্তবক, এটার নাম হলো গর্ভশয়। এটা কি, এই চিত্রটা হচ্ছে ধানের পুষ্প, পুষ্প প্রতীক, ধানের পুষ্প প্রতীক। এটা জবার পুষ্প প্রতীক, জবার পুষ্প সংকেত, ধানের পুষ্প সংকেত। এই যদি এই চারটে যদি আমার ভালো রক্ত থাকে, এই অধ্যায় থেকে এক সেট প্রশ্ন অ্যান্সার করা খুবই সহজ, খুবই সহজ। যেমন এর সাথে কি থাকবে, মালভুসি গোত্রের 4টি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লেখো। অ্যাবেলমস্কাস স্কুলেন্টাস ঢেঁড়স, হিবিস্কাস রোজা সাইনেনসিস জবা, হিবিস্কাস রোজা সাইনেনসিস জবা, অ্যাবেলমস্কাস স্কুলেন্টাস, হিবিস্কাস মেটাবোলাস, হিবিস্কাস স্যাড্রিফা,
এই চারটে বৈজ্ঞানিক নাম হয়ে গেল। এখানে 6-7টা আছে, এখান থেকে এই চারটে বৈজ্ঞানিক নাম, এর অর্থনৈতিক গুরুত্ব আমরা তুলনামূলক জানি। ডাক্তাররা যে হিবিস্কাস মেটেবলাস, ডাক্তাররা যে তোমার তুলা ব্যবহার করে বিভিন্ন ব্যান্ডেজের ক্ষেত্রে, যে তুলাগুলো ব্যবহার করে, আর এই তুলা থেকে কি হয়, তুলা থেকে লেপ, শুধু তাই নয় পোশাক তৈরি হয়, বিভিন্ন ধরনের প্রসাধনী তৈরিতে ব্যবহার হয়, কুষ্টা যেগুলো পাট, এই পাট থেকে ঢেঁড়স অর্থনৈতিক গুরুত্ব হচ্ছে এইটা বহুমূত্র রোগের ক্ষেত্রে উপকারী, 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে আঁশযুক্ত খাদ্যগুলোই দেহের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, আঁশযুক্ত যে খাদ্য সেই খাদ্যগুলো। তৃতীয়ত হচ্ছে যে জবা যেটা আছে, জবার অর্থনৈতিক গুরুত্ব আমরা খুব স্পষ্ট করে জানবো যে জবা হচ্ছে তোমার জবা কুসুম ক্রেস তেল যেটা তৈরি হচ্ছে, জবার কুড়ি সকালে যদি বাসি পেটে ওইটা খাওয়া হয় তাহলে শরীরের দুর্বলতা কাটে। শুধু তাই নয়, অশ্বরোগের জন্য এটা মহৌষধ। আর জবার যে অশ্বরোগের জন্য মহৌষধ, হ্যাঁ, এইগুলোই হচ্ছে জবার অর্থনৈতিক গুরুত্ব। তোমার সেটা হচ্ছে মালভোচি গোত্র, মালকতা, সেই মালভোচি গোত্রের জবা পুষ্প সংকেত, পুষ্প প্রতীক। আজকে এই বাসায় ভালো করে প্র্যাকটিস করতে হবে। আর ওয়েসি গোত্র যেটা গ্রাস ফ্যামিলি ঘাস গোত্রের, যেটা ধানের পুষ্প সংকেত, পুষ্প প্রতীক। ধানের এখানে যেগুলো আছে সে তার ভিতরে আমার ধানের বৈজ্ঞানিক নাম অরাজা, সেটাকে আমরা জানি। আখ আছে ইক্ষু, অপিসিনিরাম স্যাকারাম, এটা হচ্ছে ইক্ষু তো অর্থনৈতিক গুরুত্ব আমরা জানি। আখের অর্থনীতি চিনি থেকে বিভিন্ন ধরনের মিষ্টি এই সমস্ত তৈরি হয়। শুধু এইগুলোর ক্ষেত্রে নাই, আমরা যে সমস্ত পিঠা যা কিছু খাই সেগুলো সব তৈরি এখান থেকে হয়ে থাকে। ভালো কথা। আরো কিছু গুরুত্বপূর্ণ আছে, যেমন হচ্ছে আরো কিছু গুরুত্বপূর্ণ অর্থনৈতিক গুরুত্ব রয়েছে যে ধান থেকে আমরা যে ভাত খাচ্ছি, শুধু ভাতই নয়, আরো অন্যান্য পিঠা পায়েস সব তৈরি হচ্ছে ধান থেকে। তারপরে ভুট্টা থেকে আমরা যে হরলিক্স বাচ্চাদের জন্য যেগুলো অন্যান্য মানুষ খাই, সেগুলো হরলিক্স এখানে তৈরি হয়। আর ওখানে আছে বাঁশের অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে একদম ধ্বংস অবধি আমরা এক কথায় বাঁশের অর্থনৈতিক গুরুত্ব যদি বলি, দোলনা থেকে কবর পর্যন্ত বাঁশের গুরুত্ব অপরিসীম। আসলে আমরা বুঝতে পারছি যে বাঁশ কোন কোন কাজে লাগে। আর তাছাড়া মালভোচি গোত্রের থেকেই আমরা যে সমস্ত শার্ট প্যান্ট, শুধু শার্ট প্যান্ট নাই, সমস্ত প্রসাধনী পোশাক আশাক যেগুলো, এগুলো সবই তৈরি হয় এই মালভোচি গোত্রের মধ্যে থেকে। যাই হোক, তাহলে আমাদের খুব গুরুত্ব সহকারে এই বিষয়গুলো পড়তে হবে। সাথে সাথে আরো কিছু গুরুত্বপূর্ণ রয়েছে, আমি কয়েকটা বলছি। যেমন হচ্ছে পুষ্প কাকে বলে, রূপান্তরিত বিটককে পুষ্প বলে। সম্পূর্ণ পুষ্প আমরা জানি যে বৃতি, দল, পুংস্তবক, স্ত্রীস্তবক, এই 4টি স্তবক যদি উপস্থিতি থাকে তাকে সম্পূর্ণ পুষ্প বলে। যদি এর ভিতরে যে কোনো একটি বা একাধিক অনুপস্থিত থাকে তাহলে সেটাকে বলবো কি, যে অসম্পূর্ণ পুষ্প। তাহলে আমরা পুষ্প, অসম্পূর্ণ পুষ্প কি সেটি আমরা জানলাম। আমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে মূলের ক্ষেত্রে যদি আমরা বলি, গুল্ম, বৃক্ষ এর যে মূল আছে, সেই মূলের মধ্যে কি কি আছে? কোনোটার মূল আছে গুচ্ছমূল, কোনোটার মূল আছে প্রধান মূল, কোনোটার মূল আছে অস্থানিক মূল। সেই মূলগুলো সম্পর্কে আমরা জানবো। আমরা যদি কাণ্ড সম্পর্কে, তাহলে কাণ্ড কি, রূপান্তরিত বিটক, যেরকম আমরা বলছিলাম ফুলের কথা, সেরকম আদা, বাল, কন্দ ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে। তাছাড়া কাণ্ড বলতে তো আমরা বুঝি যে মাটি থেকে ভেদ করে উপরে যে অংশটা উঠে আসে সেটাই কাণ্ড, কিন্তু এর ব্যতিক্রম কিছু আছে। রাইজম, রূপান্তরিত কাণ্ড, আদা, এগুলো কি মাটির নিচে থাকে, তাও সেগুলো হচ্ছে কাণ্ড। তাহলে আমার মালভোচি গোত্রের নগ্নবীজি, আবৃতবীজি উদ্ভিদের মধ্যে আমরা জানি পৃথিবীতে অনেক প্রজাতি নগ্নবীজি আছে, বাংলাদেশে অনলি 5 প্রজাতির আছে। সাইকাস পাইনাস, তার মধ্যে সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলা হয় কেন আমি গত ক্লাসেও বলছিলাম, আজকেও বলছি। আগে জানবো জীবাশ্মটা কি, ফসিল কি। সুদূর অতীতে উৎপত্তি লাভ করে অঙ্গ সাংস্থনিক বৈশিষ্ট্য যদি পাললিক শিলার স্তরে স্থিরীভূত হয়ে থাকে তখন তাদেরকে বলা হয়েছে জীবাশ্ম। তার সাথে যদি বর্তমান কালের কোনো উদ্ভিদের বা কোনো প্রাণীর মিল থেকে থাকে তখন সেটিকে বলা হয়েছে জীবন্ত জীবাশ্ম। রাজকাঁকড়া প্রাণীর ক্ষেত্রে যদি বলি জীবন্ত জীবাশ্ম, আর
প্লাটিপাস। আমরা যদি উদ্ভিদের ক্ষেত্রে বলি সাইকাস, সাইকাসের বলছে সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম বলা হয়? সাইকাস আছে সাইকাডেল বর্গের অন্তর্ভুক্ত। মেসোজোয়িক যুগে পৃথিবীতে ব্যাপকভাবে বিস্তৃত ছিল, কিন্তু আস্তে আস্তে করে কালের পরিক্রমায় সেগুলো ধ্বংস হয়ে যায়। এখনো সাইকাসের 9টি গণের 100টি প্রজাতি পৃথিবীর বুকে টিকে আছে। এই কারণে সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলা হয় কেন, যদি পরীক্ষায় পড়ে থাকে তাহলে এই কথাগুলো লিখতে হবে। আর সাইকাসের মূল তোমার ব্যাঘ্র শাখা বিশিষ্ট বলা হয় কেন সেটা শোনো। সাইকাসের প্রথম প্রধান মূল ছিল, সেটা বিভিন্ন কারণে নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাওয়ার পরে কি কি কারণে হয়েছে, নষ্ট কেন হবে না, এগুলো নষ্ট করে দিয়েছে। দেওয়ার ফলে যে মূল পরে দেখা গিয়েছে সেগুলো হলো অস্থানিক মূল, যেগুলো দেখতে ব্যাঘ্র শাখা বিশিষ্ট এরকম। তাই এইটা দেখতে সামুদ্রিক কোরালের মতন, এতে দেখতে কিসের মতন, সামুদ্রিক কোরালের মতন। এই কারণে সাইকাসের মূলকে বলা হয়েছে, এই কারণে সাইকাসের মূলকে বলা হয়েছে কোরালাইট মূল। ভালো কথা। তাহলে আমার কোরালাইট মূল কি, যদি পরীক্ষায় পড়ে জ্ঞানমূলক প্রশ্ন কোরালাইট মূল কি, তাহলে এই কথাটা লিখে দিলেই হবে। সাইকাসের গাছের পাতার সাথে পাম গাছের পাতার মিল থাকার কারণে সাইকাসকে পাম ফার্ন বলা হয়। এটাও আমার খুব ভালো করে পড়তে হবে, জ্ঞানমূলক প্রশ্ন করতে পারে। সাইকাসকে পাম ফার্ন বলা হয় কেন, 1 নম্বর অনুধাবনমূলক প্রশ্ন করতে পারে। তাহলে আমার যে সংজ্ঞাগুলো বললাম, এই সংজ্ঞাগুলোর সাথে সাথে পুষ্প সংকেত বলেছি, পুষ্প প্রতীক। পুষ্প প্রতীক যে প্রতীক, যে প্রতীকের মাধ্যমে পুষ্পের বিভিন্ন স্তবকের সদস্য সংখ্যা, তাদের কে সমসংযোগ, তাদের অসম সংযোগ, বৃতি দল, পুংস্তবক, স্ত্রীস্তবক, এদের উপস্থিতি অনুপস্থিতি, যে সংকেতের যে প্রতীকের মাধ্যমে দেখানো হয় তাদেরকে বলা হয়েছে পুষ্প প্রতীক। এই পুষ্প প্রতীকটা হচ্ছে, আমি 2টা পুষ্প প্রতীক অঙ্কন করেছি, 2টা। একটা হচ্ছে জবার পুষ্প প্রতীক আর একটা হচ্ছে ধানের পুষ্প প্রতীক। তাহলে আমার জবার পুষ্প প্রতীক, ধানের পুষ্প প্রতীক, এই 2টায় সিলেবাস আছে। এই 2টায় আমার কমপ্লিট, মানে ভালোভাবে জানতে হবে। এই 2টা যদি আমরা ভালোভাবে জানি তাহলে আমাদের কি যে কোনো পরীক্ষার বা সিলেবাস যেটা সেটা কমপ্লিট হবে। তাহলে আমি যে পড়াগুলো আজকে করলাম এগুলো খুব ভালো করে, এগুলো খুব ভালো করে বাসায় দেখতে হবে। শুধু দেখা না, এই চিত্র 2টা আর পুষ্প সংকেত 2টা ভালো করে প্র্যাকটিসও করতে হবে। এই প্র্যাকটিস করে আগামী ক্লাসে আমি অন্য টপিক্সের উপরে আলোচনা করব, সেগুলো আমি, তবে এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ ছোট ছোট সংক্ষিপ্ত প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো করতে হবে। তবে যদি পৈশী গোত্রের 4টি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম, মালভেসি গোত্রের 4টি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম এবং তাদের অর্থনৈতিক গুরুত্ব। অর্থনৈতিক গুরুত্ব আমি বলেছি, ধান আমরা জানি, ধানের অর্থনীতি, গমের অর্থনৈতিক গুরুত্ব কি জানি, বাঁশের অর্থনৈতিক গুরুত্ব কি জানি। তাহলে কাইনোডম ডেকটাইলম দুর্বাঘাস, দুর্বাঘাসের অর্থনীতি আমরা জানি যে এটা এক ধরনের ঔষধ তৈরিতে ব্যবহার হয়, ভেষজ ঔষধ। কোনো অংশ ক্ষত হয়ে গেলে সেখানে যদি এই দুর্বাঘাস লাগাই দেওয়া হয় তাহলে সে সাথে সাথে কি রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায়। এর অর্থনৈতিক গুরুত্বের ভিতরে একটা। তাহলে আমার যেগুলো বললাম, এই পৈশী গোত্র গ্রাস ফ্যামিলির 4টি উদ্ভিদের বৈজ্ঞানিক নাম, অর্থনৈতিক গুরুত্ব, পুষ্প সংকেত, পুষ্প প্রতীক। ভালো কথা। সাথে সাথে আসলে মালভেসি গোত্র, মালভেসি গোত্রের মধ্যে আমি বললাম কি, জবা বলেছি, ঢেঁড়স বলেছি, তারপরে মেস্তাপাট, টেনাপাট, মেস্তাপাট, এই 4টে উদ্ভিদের বৈজ্ঞানিক নাম, অর্থনৈতিক গুরুত্ব, আর জবার পুষ্প সংকেত, জবার পুষ্প প্রতীক। তাহলে এই অধ্যায় শেষ হয়ে যাবে। সবাই, আমি আশা করি যে আগামী ক্লাসে তোমরা যদি একে অপরের সাথে যোগাযোগের মাধ্যমে সবাই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করো, তোমাদের যাদের সমর্থ আছে বা যারা এই ক্লাসে অংশগ্রহণ করার মতন, তোমাদের ফোন বলো কম্পিউটার বলো যাদের আছে, তারা অবশ্যই অংশগ্রহণ করবা। আর বাসায় সেভাবে পড়ালেখা করো। যেহেতু করোনার ভিতরে বাইরে যাওয়া নিষেধ, এমনি ঘোরার উদ্দেশ্যে কখনোই বাইরে বেরোনোর কোনো দরকার নাই। ঠিক যতটুকু একান্তই না গেলে নয়, তখন মাস্ক পরে, হ্যান্ড স্যানিটাইজার, এই সমস্তগুলো বাইরে গেলে আসার সাথে সাথে ওইগুলো ব্যবহার করতে হবে। হাত সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে 20 সেকেন্ড করে, নিয়ে তারপরে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে। তাহলে ঠিক আছে, সবাই ধন্যবাদ, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।
আচ্ছা আমি আমি হ্যাঁ সার্ভিসে আসো আম্মা আসো তুই কবিতা বলতে পারিস? আচ্ছা আমি না সে রিং করে বলতো আচ্ছা ঠিক আছে তোমার নাম কি জানো? ভালো নাম হারিয়া নিশাদ চন্দ্র।